একাদশ শ্রেণীর সকল ছাত্র ছাত্রীকে পুনরায় স্বাগত। আমি পূর্ববর্তী ক্লাসে বা পূর্ববর্তী ক্লাসগুলোতে তোমাদের প্রথম যে চ্যাপ্টার বাংলা ব্যাকরণের সেই কারক শুরু করেছিলাম। তা কারক বিভক্তি এখনও চলছে। এই ক্লাসেও আমি কারক বিভক্তিটা পড়াবো। তাহলে কারক বিভক্তি আমি পড়াচ্ছি। কারক ও বিভক্তি নির্ণয়। ঠিক আছে, কারক ও বিভক্তি নির্ণয়। তাহলে আমরা যে পূর্ববর্তী যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে আমরা অপাদান কারক পর্যন্ত পড়িয়েছি। তাহলে কর্তৃ কর্ম করণ নিমিত্ত অপাদান। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 6 নম্বর হচ্ছে কর্তৃ কর্ম করণ নিমিত্ত অপাদান আর অধিকরণ কারক। কারক 6 প্রকার: কর্তৃ কর্ম করণ নিমিত্ত অপাদান অধিকরণ। অধিকরণ কারক, অধিকরণ কারক যেমন ধরো আমি বর্ধমানে থাকি, আমি বর্ধমানে থাকি। ঠিক আছে, গতকাল বৃষ্টি হয়েছিল। মেয়েটি অঙ্কে ভালো। ঠিক আছে, এগুলো ভালো করে দেখো। এরকম আরো আছে। অ্যাকচুয়ালি অধিকরণ কারক হচ্ছে ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে। ক্রিয়াটা যেখানে বা যে সময়ে বা যে বিষয়, অ্যাকচুয়ালি বিষয়, স্থান, সময় আর বিষয়। তাহলে স্থান হচ্ছে বর্ধমান, তাহলে কোথায় থাকি? বর্ধমানে থাকি। সময় হচ্ছে গতকাল বৃষ্টি হয়েছিল। আর মেয়েটি অঙ্কে ভালো, অঙ্ক সাবজেক্ট বা বিষয়, অঙ্কে মাথা আছে। তাহলে এগুলোকে বলা হয় অধিকরণ কারক। তাহলে অধিকরণ কারক কাকে বলে? ক্রিয়ার আধারকে অধিকরণ বলে। সেটা কি কি হতে পারে? স্থানগত হতে পারে, সময়গত হতে পারে, আর বিষয়গত হতে পারে। এরকম যদি থাকে তাহলে সবসময় সেটা অধিকরণ কারক হয়। তাহলে এখানে বর্ধমানে থাকি, অধিকরণ কারকে কি হবে? অধিকরণ কারকে বর্ধমান তার সঙ্গে এ যুক্ত আছে, তাই এ বিভক্তি। ঠিক আছে, গতকাল বৃষ্টি হয়েছিল। গতকাল বৃষ্টি হয়েছিল, কখন? গতকাল। তাহলে এটা কি কারক হবে? অধিকরণ কারক। সময় বোঝাচ্ছে। গতকালের সঙ্গে কি আছে? কিছুই যুক্ত নেই, তাই এটা শূন্য বিভক্তি। যুক্ত আছে, সেটা শূন্য বিভক্তি। শূন্য বিভক্তির কোনো চিহ্ন নেই, তাই দেখতে পাওয়া যায় না। মেয়েটি অঙ্কে ভালো, অঙ্ক বিষয়, তাই অধিকরণ কারক। অঙ্ক এ, অঙ্কযুক্ত এ বিভক্তি। ঠিক আছে, ভালো করে খেয়াল রাখো। এইটাই যদি আমি বলি, এই যে আগের ক্লাসটায় বলছিলাম যে বর্ধমানে থাকি, আবার যদি আমি এরকম বলি বর্ধমান ট্রেন, বর্ধমান চালু, তাহলে কিন্তু এটা অপাদান কারক। ভালো করে খেয়াল রাখবে। বর্ধমান ছাড়লো মানে কি? বর্ধমান থেকে ছাড়লো, তাই তো? তাই এখানে যদি দাগ দেওয়া থাকে সেটা কিন্তু অপাদান কারক হবে। এটা খেয়াল রাখবে। অপাদান কারকে শূন্য বিভক্তি, এগুলো একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, যে এটা মানেটা একটু জানতে হবে, বিশেষ মানেটা করবে তাহলেই বোঝা যাবে। আবার যদি বলো এই যে গতকাল, আমি যদি এরকম বলি গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটাও গতকাল সময় বোঝাচ্ছে। কিন্তু যদি এটা এরকম থাকে তাহলে এটা কিন্তু অপাদান কারক হবে। মানে থেকে আছে, হইতে থেকেছে, অপাদান কারকের অনুসর্গ। তাহলে গতকাল অপাদান কারক, অপাদান কারকে থেকে অনুসর্গ, থেকেটা এখানে কিন্তু অনুসর্গ, এটা লিখতে হবে। ঠিক আছে, এইগুলো একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে কারক মোটামুটি তোমাদের এই অধিকরণ কারক পর্যন্ত আছে। কিন্তু কারক শিখতে হলে আরো দুটো জিনিস শিখতে হবে, যেগুলো
বাক্যে থাকে কিন্তু সেগুলো কারক নয়, এগুলো একটু খেয়াল রাখুন। তাহলে অধিকরণ কারক বললাম, ক্রিয়ার আধারকে অধিকরণ বলে। ক্রিয়াটা যেখানে ঘটছে, যে সময়ে ঘটছে, যে বিষয় নিয়ে ঘটছে, তাকে অধিকরণ কারক বলে। আমি বর্ধমানে থাকি, সময় স্থান বোঝাচ্ছে, গতকাল বৃষ্টি হয়েছিল সময় বোঝাচ্ছে, আর মেয়েটি অঙ্কে ভালো বিষয় বোঝাচ্ছে। কিন্তু যদি এরকম থাকে বর্ধমান চাললো, তাহলে সেটা কিন্তু অপাদান কারক হবে। যদি গতকাল থেকে বৃষ্টি হচ্ছে বোঝায়, তাহলে সেটা কিন্তু অপাদান কারকে থেকে অনুসরণ করা হবে। ঠিক আছে, তো ভালো করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারছো। আর কারক জানতে হলে আরও দুটো বিষয় জানতে হবে, সেগুলো হচ্ছে সম্বন্ধ পদ আর সম্বোধন পদ। তাহলে 7 নম্বরে হচ্ছে সম্বন্ধ পদ। সম্বন্ধ পদ, তাহলে আমরা কারক কাকে বলেছি? যে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক তাকেই কারক বলে। কিন্তু এখানে দেখো, যেমন ধরো একটা উদাহরণ আমি দিই, এরকম যদি দেওয়া থাকে, আমি মামার বাড়ি যাব, ক্রিয়াপদ, এটা ক্রিয়াপদ। কারক নির্ণয় করতে হলে আগে ক্রিয়াপদ নির্ণয় করতে হবে, তাই তো? মনে করো এইখানে দাগ দেওয়া আছে, যদি এটাতে দাগ দেওয়া থাকে, তুমি ক্রিয়াকে প্রশ্ন করো, ক্রিয়াকে প্রশ্ন করে দেখো, উত্তর পাবে না। মামার সঙ্গে কার বাড়ি যাবো বলতে হবে, তাহলে কার বাড়ি, সরাসরি ক্রিয়াকে প্রশ্ন করতে পারছো না। কিন্তু এটা যদি গোটাটা করি, কোথায় যাবো? মামার বাড়ি যাবো, উত্তর পেয়ে যাচ্ছে। কিন্তু একে যাবো শুধু যদি মামারটায় থাকে, তাহলে কিন্তু উত্তর পাবো না। তাহলে মামার সঙ্গে কার সম্পর্ক? বাড়ির সম্পর্ক, তাই না? তাহলে একটা বিশেষের সঙ্গে আর একটা বিশেষের সম্পর্ক, এর সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু ক্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে সম্বন্ধ আছে এর সঙ্গে, সম্বন্ধ আছে, এর সঙ্গে সম্বন্ধ নেই। তাহলে ক্রিয়ার সঙ্গে আমরা কারক যখন সংজ্ঞা পড়েছি, সেখানেই বলেছি বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে। কিন্তু যদি ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না থাকে, তাহলে একে কারক বলা যাবে না। তাকে কি বলতে হবে? সম্বন্ধ পদ বলতে হবে। কি বলতে হবে? সম্বন্ধ পদ। তাহলে সম্বন্ধ পদ কাকে বলে? যে বাক্যে এমন কতগুলো পদ আছে যার সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই, কিন্তু অন্য কোনো বিশেষ্য বা সর্বনামের সঙ্গে সম্পর্ক আছে, তাদের বলা হয় সম্বন্ধ পদ। বাক্যে এমন কতগুলো পদ আছে যেগুলো ক্রিয়াপদের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই, কিন্তু অন্য কোনো বিশেষ্য বা সর্বনাম হতে পারে, সর্বনামের সঙ্গে সম্পর্ক আছে, তাদের সম্বন্ধ পদ। যেমন এই যে আমি মামার বাড়ি যাব, যেমন গঙ্গার জল, ঠিক আছে, গাছের পাতা, রাজার বাড়ি, এরকম একাধিক উদাহরণ তোমরা বইয়ে পাবে। যে আমি যেমন ধরো এরকম যদি দেয় যে গঙ্গার জল হয় স্নিগ্ধ, গঙ্গার জল হয় স্নিগ্ধ বা পবিত্র, যা খুশি দিতে হবে, ঠিক আছে। এখানে গঙ্গার তলায় জল দেয়, তাহলে গঙ্গার এই হয়ের সঙ্গে, হয়টা ক্রিয়াপদ, তো হয়ের সঙ্গে গঙ্গার কোনো সম্পর্ক নেই, কিন্তু এই জলের সঙ্গে সম্পর্ক আছে, এর সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু এর সঙ্গে নেই। তাহলে এগুলো তখন লিখতে হবে সম্বন্ধ পদে। কি লিখবে? সম্বন্ধ পদে। এগুলো কিন্তু কারকের সঙ্গেই পড়ে, তো তোমাদেরকে সেটা খেয়াল রাখতে হবে। সম্বন্ধ পদে গঙ্গার র বিভক্তি, আর সম্বন্ধ পদে বিভক্তি আমি বলে দিলাম র অথবা এর। সম্বন্ধ পদে বিভক্তি হয় র অথবা এর। তাহলে এটা হলো সম্বন্ধ পদ। আর একটি মাত্র আছে, সেটা তোমাদের জানতে হবে, তাহলেই কিন্তু কারকের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এগুলো একটু দেখে নাও। তাহলে পরের লাস্টটায় যায়, যেটা শেষ, আর কিছু নেই, যেটা ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকে না, তাদের বলা হয়, সেগুলো কারক নয়। তাই কারক 6টা, কিন্তু বাকি সবই কিন্তু
পদ, কারক নয়। আর একটা আছে লাস্ট, সেটা হচ্ছে তোমার 8 নম্বরে সম্বোধন পদ। এই পদগুলো বাক্যে থাকে কিন্তু ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকে না। যেমন ওহে রাম এদিকে এসো, কিংবা যদি বলি ও আমার দেশের মাটি, দেখো এগুলো যদি বাক্যে থাকে বাক্যকে শ্রুতিমধুর করে। আমি যদি ওহেটা না দিই তাহলে রাম এদিকে এসো, বাক্যের মানেটা পাল্টাচ্ছে না। আবার ও আমার দেশের মাটি, আমি যদি আমার দেশের মাটি বলি তাহলে কি হবে? দেশের মাটি কি বোঝাচ্ছে? তাহলে এই পদগুলোর সঙ্গে কিন্তু ক্রিয়াপদের কোনো সম্বন্ধ নেই, এগুলোকে বলা হয় সম্বোধন পদ। তাহলে সম্বোধন পদ কাকে বলে? যে পদগুলো কাউকে ডাকতে বা আহ্বান করতে ব্যবহৃত হয়। বাক্যে যে পদগুলো কাউকে ডাকতে বা আহ্বান করতে ব্যবহৃত হয় তাদের বলা হয় সম্বোধন পদ। সম্বোধন পদ কিন্তু কারক নয়। তাহলে কি বললাম? ওহে রাম এদিকে এসো, ওহের তলায় যদি দাগ দেওয়া থাকে, এরকম ও দাগ দেওয়া আছে, মনে করো এটা এরকম দাগ দেওয়া আছে, ওয়ের তলায় দাগ দেওয়া আছে, তোমাকে কি লিখতে হবে? সম্বোধন পদ। বিভক্তি অনুসর্গ কিছুই লেখার দরকার নেই, শুধু সম্বোধন পদ লিখলেই হবে। এখানে যদি এরকম ওহের তলায় দাগ দেওয়া থাকে, তোমাকে লিখতে হবে সম্বোধন পদ। তাহলে সম্বোধন পদ কাউকে ডাকতে বা আহ্বান করতে ব্যবহৃত হয়, এগুলো কিন্তু কারক নয়। সম্বন্ধ পদও কারক নয়, সম্বোধন পদও কারক নয়। যা কারকের যে অধ্যায় সেটা তোমাদের শেষ হলো। কারক সম্পর্কে বলে দিলাম, যেগুলো কারক নয় সে সম্পর্কে বলে দিলাম। পরবর্তী যে ক্লাস হবে সেখানে আমি তোমাদের কারক আরেকবার করে রিভিশন করিয়ে দেবো সবগুলো, আর কারক নির্ণয় করতে দেবো। তোমরা বাড়িতে সেই কারক নির্ণয় করবে আর আমাকে পাঠাবে। ঠিক আছে? ততক্ষণ আজ এই পর্যন্তই থাক।